প্রশ্নে বলা হয়েছে নিচের সার্কিটটি এবিসি ফেজ সিকোয়েন্সে 3 ফেজ 400 ভোল্ট লাইন ভোল্টেজের সাথে যুক্ত অবস্থায় আছে। আমাকে বের করতে হবে ওয়াটমিটারের রিডিং। একটু বন্ধুরা লক্ষ্য করো, এইটা একটা লাইন, এইটা একটা লাইন, এটা একটা লাইন, তিনটা লাইন। এই তিনটা লাইনের সাথে এই প্রথম লাইনে একটা ওয়াটমিটার সংযুক্ত, দ্বিতীয় লাইনে একটা ওয়াটমিটার সংযুক্ত, তাই তো? আচ্ছা, আর দুইটা ওয়াটমিটারই বি এর সাথে প্রেসার কয়েলটা যুক্ত। এই যে আমি সরাসরি দাগ দেখছি, তোমরা এটাকে শর্ট দেবো না। এই ওয়াটমিটারে জাস্ট একটা কানেকশন না দিয়ে একটা ওয়াটমিটার এখানে, একটা ওয়াটমিটার এখানে বসিয়ে দিয়েছে। ওকে, কানেকশনটা কিন্তু আমরা পূর্বে দেখিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখবে। আচ্ছা, এখন লক্ষ্য করো, এখানে যদি আমি বের করতে চাই কি করতে হবে? এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এখানে কারেন্টের নাম আমি বলতে পারি আই। একটু লক্ষ্য করো তো, এই বড় হাতের এই ছোট হাতের, তাহলে এই পাশ দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে এ এ। জাস্ট আমি ধরলাম, তুমি ইচ্ছা করলে আই ছোট হাতের এও ধরতে পারতে, কোনো সমস্যা নেই। এরপর ধরো বি, এটা যদি আমি ধরি তাহলে নাম কি পাবো? এর আই ছোট হাতের বি, বড় হাতের বি। আর এদিক দিয়ে যদি কারেন্টটা বের করতে চাই, আমার লাগবে হচ্ছে আই ছোট হাতের সি, বড় হাতের সি, কারণ সি এবং সি লাইনের কারেন্ট। এরপর লক্ষ্য করো, ফেজ সিকোয়েন্স কি বলা হচ্ছে? এ বি সি। তারপরে দেখো, এখান থেকে এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা সি ফেজ। আমি কিন্তু এ বি সি এখানে লিখেছি। তাহলে এ ফেজের পরে কে পাবে? পাওয়ারটা পাবে বি ফেজ, বি ফেজের পর পাওয়ার কোন ফেজ পাবে? সি ফেজ। তাহলে এখন দেখো তো আমার কারেন্টটা কোন দিকে আসে? এই দিক থেকে কারেন্ট আসবে এই দিকে। তাহলে প্রথম যেহেতু এটা পাবে, তাহলে কারেন্ট এই দিকে আসবে। তাহলে এই কারেন্টের নাম হচ্ছে আই এ বি। এরপর দেখো, এরপরে বি, তাহলে এই কারেন্টটা কোন দিকে যাবে? এই দিকে, নিচের দিকে। আর এই নিচের দিকে যদি যায় কারেন্টটা, তাহলে তার নাম কি পাবো? আমি তার নাম পাবো আই বি সি। এই দিকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। আর এটা দেখো, এখন এটা এদিকে, এটা দিকে, তারপর কি এ বি বি সি সি এ। তার মানে এখন যাবে কারেন্টটা এই উপরের দিকে, উপরের দিকে কারেন্টটা যাবে। আর তার নাম পাবো আমি আই সি এ। ওকে, তাহলে এই তিনটা কারেন্ট আমার বের করতে হবে। মূলত আমার কোন কারেন্ট বের করতে হবে? এই কারেন্ট বের করতে হবে নাকি এই কারেন্ট বের করতে হবে? আমি যে এই ওয়াটমিটারের পার্ট বের করতে চাই, একটু লক্ষ্য করো, এইটার ভোল্টেজ কি বলবো? এইটার ভোল্টেজের পার্থক্য হলো ভি এ বি, এইটার ভোল্টেজের পার্থক্য বলবো কি বলো? ভি বি সি, তাই না? আচ্ছা, এখন দেখো ওয়াটমিটারটা লাগানো কার সাথে? সি এর সাথে। তাহলে আমি এটাকে একটু জাস্ট ঘুরিয়ে দিই, আমি এটাকে লিখবো হচ্ছে ভি সি এ। ওকে, আচ্ছা, এখন দেখো তো এটা কি আছে? ডেল্টা কানেক্টেড লোড। তাহলে ডেল্টা কানেক্টেড লোডে কি হয়? ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান, তাই না? আচ্ছা, যেহেতু ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান, আমার প্রশ্নের কত ভোল্টেজ বলা হয়েছে? 400 ভোল্ট বলা হয়েছে, তাই তো? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এখানে বলা আছে ফেজ সিকোয়েন্স, অর্থাৎ একটা ফেজ সর্বোচ্চ পাওয়ার পর আরেকটা ফেজ পাওয়ার পাবে, তারপর আরেকটা ফেজ পাওয়ার পাবে, এভাবে ক্রমানুসারে পাওয়ার পাবে। তাই আমার ভোল্টেজটা কিন্তু শুধু 400 ভোল্ট ধরলে হবে না, এটার সাথে একটা অ্যাঙ্গেলও ধরতে হবে। কেন? কারণ জাস্ট এই ফেজ সিকোয়েন্সের জন্য আমার অ্যাঙ্গেলটা ধরতে হচ্ছে। কি ধরছে একটু লক্ষ্য করো, আমি সলিউশন করছি। সলিউশনের মধ্যে আমি লিখতে পারি ভি, আমি জাস্ট লিখি ভি, অথবা ভি এ বি লিখি, ভি এ বি। সেটা হচ্ছে একটু লক্ষ্য করো কি হবে ভোল্টেজটা? ভি হবে 240 ভোল্ট, অ্যাঙ্গেল কত? 0, কারণ প্রথমে শুরু হয়েছে এই ফেজ থেকে। এরপর লক্ষ্য করো, যখন সে বিসি তে গেলাম, তখন আমি তার মানটা কত পেলাম? তার মান পাবো, মান কিন্তু 240 ভোল্টই হবে। জাস্ট খালি কি করবে? সেটা 120 ডিগ্রি সে পিছিয়ে যাবে, তাই না? তার মানে কি এটা ভিএবি এত ভোল্ট, আর ভিবিসি কত? 120 ডিগ্রি পরে, অর্থাৎ প্রথম ফেজ পাওয়ার সর্বোচ্চ হওয়ার 120 ডিগ্রি পর দ্বিতীয় ফেজের পাওয়ার সর্বোচ্চ হবে, তাই তো? আচ্ছা, তৃতীয়টা দেখো, তাহলে ভিসিএ তার ভোল্টেজ কত হবে? 240, আর অ্যাঙ্গেলের পরিমাণ কত হবে? -240। আমরা লক্ষ্য করতে পারছি এটা ভোল্টেজ হবে 240, সরি শিক্ষার্থী, আমি কিন্তু 240 ভুলবশত লিখেছি, কারণ প্রশ্ন ছিল কিন্তু 400। একটু সংশোধন করে নিবে তোমরা। 400 ভোল্ট, 400। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 240। কেন 240 পেলাম? জাস্ট এটা থেকে 120 ডিগ্রি পর এইটা পাওয়ার পাবে, এবং এইটা 120 ডিগ্রি পর এটা কি করবে? সর্বোচ্চ মানে পৌঁছাবে, যার বিধায় 120 ডিগ্রি আর 120 ডিগ্রি হচ্ছে 240 ডিগ্রি।
অথবা এর পরিবর্তে তোমরা যদি কেউ চাও যে না আমি এটা লিখবো না, আমি লিখবো হচ্ছে 400 প্লাস 120 ডিগ্রি, কোনো সমস্যা নেই, লিখতে পারো। -40 ডিগ্রি যেই কথা, প্লাস 120 ডিগ্রি কিন্তু একই কথা, কিন্তু আমি মাইনাসটা ইউজ করব। ওকে, এবার আসো, তাহলে আমি ভোল্টেজের মান কিন্তু পেয়ে গেছি, তাই না? VAB এর মান অথবা VCA এর মান কিন্তু আমি পেয়ে গেছি। এই যে এটা আমার লাগবে হচ্ছে এটা VAB আর VCA এইটা, তাই না? এই দুটো মান কিন্তু আমি পেয়েছি। এখন আমার কি দরকার? কারেন্ট দরকার। কোন কারেন্ট দরকার বলতো? অবশ্যই আমার কি লাইন কারেন্ট দরকার। তার মানে আমার বের করতে হবে I ছোট হাতের A বড় হাতের A, I ছোট হাতের B বড় হাতের B, I ছোট হাতের C ছোট আর কি বড় হাতের C, তাই না? এরকম এই কারেন্ট গুলো আমাকে বের করতে হবে। তাহলে এখন জিনিসটা একটু লক্ষ্য করো তো, আমরা জানি স্টারে ফেজ কারেন্ট লাইন কারেন্ট সমান, কিন্তু যেহেতু এটা ডেল্টা, তাহলে লাইন কারেন্ট ফেজ কারেন্ট নিশ্চিত সমান হবে না, তাই না? তাই কি করতে হবে আমাকে? এই লাইন কারেন্টটা দেখো, লাইন কারেন্ট যদি তুমি বলো এদিকে আসো, এদিক থেকে লাইন কারেন্ট আসার পর সে এই দিকে এবং এইদিকে কিন্তু ভাগ হয়ে চলে গেছে, তাই না? আবার দেখো এই কারেন্টটা এই দিকের একটা অংশ, এইদিকে একটা অংশ, দুইটা অংশে কিন্তু সে বিভক্ত, হয়তো সে একটা আসছে বা একটা চলে যাচ্ছে এরকম। এখানে লক্ষ্য করো এই কারেন্টটা সে এই দিক দিয়ে কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে সে চলে যাচ্ছে, মানে এই ICC-টা। তাহলে আমার যে কাজটা করতে হবে, আমাকে IAA IBB ICC যদি বের করতে চাই, অবশ্যই প্রত্যেকটা ফেজের কারেন্ট কিন্তু আমাকে আগে নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা প্রতিটা ফেজের কারেন্টটা নির্ণয় করি। প্রথমে আমি I ফেজের কারেন্ট নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো এটা লক্ষ্য করো তো। আমি যদি প্রতি ফেজের কারেন্ট নির্ণয় করতে চাই, প্রতি ফেজের ভোল্টেজ বা প্রতি ফেজের ইম্পিডেন্স, তাই তো? প্রতি ফেজের ভোল্টেজ কিন্তু আমার এখানে জানা আছে, তাই না? এখন আমার কি বের করতে হবে? প্রতি ফেজের ইম্পিডেন্সটা কত সেটা যদি জানি, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ফেজ কারেন্ট বের করে ফেলতে পারবো। তাহলে আসো আমি প্রত্যেকটা ইম্পিডেন্স জানবো। আমি ধরলাম এটা কি, এটা একটা শাখা যার ইম্পিডেন্সটা কত বলবো, ZAB, অর্থাৎ হচ্ছে এটা AB শাখার ইম্পিডেন্স। জাস্ট আমি বড় হাতে ধরছি সংখ্যাগুলোকে, AB। তার ইম্পিডেন্স কত? শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স এখানে, তাহলে 20 ওহম। কমপ্লিট। এবার আসো আমি এইটার ইম্পিডেন্স বের করবো, এই শাখাটার। তাহলে নাম বলবো হচ্ছে ZBC। তার ইম্পিডেন্সটা কত? একটা ইন্ডাক্টরের সাথে আর একটা কি আছে, ক্যাপাসিটর যুক্ত আছে। সেক্ষেত্রে একটু তোমরা সংশোধন করে নাও, এটা আসলে ইন্ডাক্টর না, এটা হচ্ছে একটা রেজিস্টর। তাহলে এই রেজিস্ট্যান্সের সাথে এই ইন্ডাক্টর ক্যাপাসিটরটা কি আছে, সিরিজে এক লাইনে আছে। তাহলে বলতে পারি 10 - J10। অর্থাৎ আমার যদি কি থাকে, ক্যাপাসিটর থাকে, আমরা সেটা কি করে ধরবো? দুটো সরাসরি যুক্ত করতে পারবো না, তাই না? কারণ এটা হচ্ছে নরমাল কি বলবো, এটাকে নরমালি যুক্ত করতে পারবে রেজিস্ট্যান্স যেহেতু, আর এটা একটা পোলার ফর্মে কিন্তু যুক্ত করতে হবে। মানে পোলার ফর্ম বলতে কি, এটা একটা জাস্ট ভেক্টর ফর্মে যুক্ত করতে হবে, সেটা পোলার রেক্টেঙ্গুলার যে কোনো ভাবে আমরা যুক্ত করি। তাহলে আমি এটা কিভাবে যুক্ত করলাম? রেক্টেঙ্গুলার ফর্মে। এখন এটাকে পোলার করলে আমি পোলার করে নিতে পারি। পোলার করলে কি হবে, এটা পোলার করলে মান পাবো 14.14 আর অ্যাঙ্গেল পাবো -45 ডিগ্রি। ওকে, এরপর আসো এই শাখা। তাহলে আমি ZCA শাখার ইম্পিডেন্স বের করি, ZCA। তার ইম্পিডেন্সটা কি বের করবো? আর রেজিস্ট্যান্স হচ্ছে 12 আর ইন্ডাক্টেন্স যেহেতু তাহলে প্লাস হবে, এবং সেই মানটা কত হবে? 5। এখন টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এর মানটা পাবো 13। ওকে, আর অ্যাঙ্গেলটা কত পাবো? যেহেতু এখানে যেটা পজিটিভ, তাই অ্যাঙ্গেলটার মান কত পাবো? আমরা পজিটিভ পাবো। এর মান পাবো 22.62 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা এই কারেন্ট গুলো বের করি। প্রথম বের করবো হচ্ছে IAB। IAB কি বলবো? IAB বলতে কোনটা কি বলছে? এইটা, তাই না? তাহলে এটা যে বের করতে চাই আমি লিখতে পারি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ এখানে সমান। তাহলে বলবো VAB বাই তার রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স ZAB। তাহলে VAB এর মানটা কত? 400 অ্যাঙ্গেল 0 আর ZAB এর মানটা কত? 20 ওহম। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এর মানটা পাবো 20 এম্পিয়ার। এর কোনো অ্যাঙ্গেল থাকবে না, তাই না? এরপর দেখো পরেরটা যদি বের করতে চাই, IBC। তাহলে IBC কোনটা? IBC মানে এইটার ইম্পিডেন্স। তাহলে এইটার ইম্পিডেন্স বের করতে চাইলে এটা ভোল্টেজ দরকার। তাহলে এইটার ভোল্টেজ মানে হচ্ছে এইটার ভোল্টেজ, এইটার ভোল্টেজ মানে কি? VCA। তাহলে বলবো হচ্ছে VCA। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি কিন্তু এখানে একটু
ভুল করেছিলাম ধরার সময়, কারণটা এখানে বি এবং সি দুইটা ছিল, অথবা এখানে ছিল বি আর সি, তার ভোল্টেজটা আমি ভি এ ধরেছি, সেটা আমার জন্য কি একটা ভুল। তাহলে এটাকে আমি বলবো হচ্ছে কি, বলো এটা বিসি। তাহলে বিসি ভোল্টেজটা এখানে সি এ না পরিবর্তন করে আমি কি বিসি, আর তার যে মান নিচে ইম্পিডেন্সের মান কত জেড বিসি। তাহলে ভিবিসি মানটা কত, ভিবিসি মান হচ্ছে 400 আর তার অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি। এরপর জেডবিসি, জেডবিসি মান কত 14.14 আর তার অ্যাঙ্গেল হচ্ছে -45 ডিগ্রি। এখন যদি তুমি টোটাল ক্যালকুলেশন করে এটাকে এটা ভাগ দাও, তার মান পাবে 28.29 আর এর অ্যাঙ্গেলটা কত হবে, এইটা কিন্তু 120 ডিগ্রির সাথে এটা যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে প্লাস হবে। তার মানে আমি বলতে যাচ্ছি -120 ডিগ্রি মাইনাস, মানে এইটাতে যদি অ্যাঙ্গেল ভাগের সময় তো কি হবে বিয়োগ হবে না, তাহলে বিয়োগ হলো, তাই তো। তাহলে বিয়োগ যদি হয় তাহলে -120 ডিগ্রি মাইনাস হচ্ছে +45 ডিগ্রি ইকুয়ালস টু -75 ডিগ্রি। তার মানে ক্যালকুলেশন করে মান পাবো -75 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমার কারেন্টের মান। আর তৃতীয় যে কারেন্টটা সেটা আমি নির্ণয় করছি, জায়গা যেহেতু নেই আমি একটু মুছে আবার নির্ণয় করছি। এই কারেন্টটা বের করবো হচ্ছে আই কি সিএ, আই সিএ বের করতে চাইলে ভিসিএ আর নিচে জেড সিএ। তাহলে ভিসি এর মান কত 400 ভোল্ট -240 অ্যাঙ্গেল, আর নিচের মানটা কত পাবো 13, জেড সি এর মান 13 আর নিচে ছিল 22.62 ডিগ্রি। ওকে, তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর মানটা পাবো 30.77 আর এর অ্যাঙ্গেলটা পাবো মাইনাস, কারণ এটা মাইনাস এটা মাইনাস দুইটা একসাথে যুক্ত হবে, তাহলে -262.62 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আইসি এর মান। আমি এখানে লিখে রাখছি আইসিএ ইকুয়ালস টু 30.77 -262.62 ডিগ্রি। তুমি যদি এটাকে +120 ডিগ্রি ধরো তাহলে এর মানটা কিন্তু আসলে এরকম আসবে না, তাই না? যেই মানে আসুকটা কেন উত্তর কিন্তু একই হবে, সো এটা নিয়ে তোমার কোনো টেনশন করার কাজ নেই। এখন আমরা ওয়াটমিটারের পার্ট বের করতে হবে। তাহলে ওয়াটমিটারের পার্ট বের করতে হলে একটা জিনিস লক্ষ্য করো, আমার কিন্তু দরকার আই এ, আই বি, আই সি। আমি কিন্তু জাস্ট ফেজ ভোল্টেজ পেয়েছি, লাইন ভোল্টেজ কিন্তু এখনো পাইনি। তাহলে আমার লাইন ভোল্টেজ কোনটা আর কোনটা লাগবে, আমার এইটা লাইন ভোল্টেজ লাগবে, এইটা লাইন ভোল্টেজ লাগবে। এইটা লাইন ভোল্টেজ আমার আপাতত লাগছে না, তাই না? তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি যদি এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি মান পাবো, আমি লিখছি অ্যাপ্লাই KCL at নোড এ। তাহলে এই বিন্দু দেখো কে কে আসছে, এইটা আসতেছে আর নিচ থেকে আইসি আসতেছে, চলে যাচ্ছে কে আই এ বি। তাহলে আমি বলতে পারি আসছে আই এ এ প্লাস আরেকটা আসছে এখানে আই সি এ আর চলে যাচ্ছে আই এ বি। আমরা দরকার আই এ, তাই না? তাহলে এ কে রাখবো শুধুমাত্র জাস্ট আই এ রাখলাম, আই এ বি থেকে আই সি এ কে মাইনাস করব। তাহলে আই এ বির মানটা কত, আই এ বির মান কিন্তু 20 মাইনাস আই সি এ, আই সি এর মানটা কত 30.77 -26.62 ডিগ্রি। এখন শিক্ষার্থীরা আমি কি ডাইরেক্ট বিয়োগ করতে পারবো দুইটা থেকে? তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট কমপ্লেক্স ফর্মে নিয়ে ক্যালকুলেশন করতে পারো, তাই না? জাস্ট দেখো, এটা আমি পোলার রেক্টাঙ্গুলার ফর্মটা দেখাচ্ছি না, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। এটার মান হবে 38.79 আর অ্যাঙ্গেল হবে -51.87 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এই দুইটার বিয়োগফল। তোমরা অবশ্যই এটা পোলার রেক্টাঙ্গুলার ফর্মটা করে নিবে। তাহলে আমি কিন্তু কার মান পেলাম, আই, এই মানটা আমি এখানে একটু জাস্ট লিখে রাখছি, আমার প্রয়োজন পড়বে, আই এ এ, তার মান পেলাম কত 38.79 আর -51 কত 87 ডিগ্রি। এখন আমি সেম এই কাজটা এখানে আরেকটা জিনিস, কোন নোডে আমাদেরকে এই কারেন্টটা, তাহলে সি নোডের মধ্যে আবার কি করব, পুনরায় আমি কেসিএল অ্যাপ্লাই করছি। তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করলে কি কোন কোন মানটুকু আমরা পাবো একটু লক্ষ্য করো। এইটুকু আমার দরকার নেই, এইটুকু আমি কি করছি এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে কোন কোন মানটা আমরা পাবো একটু লক্ষ্য করো।
এখানে এই কারেন্ট আসতেছে আর আসতেছে হচ্ছে আইবিসি, আইবিসি কারেন্ট আসছে, আইসিসি কারেন্ট আসতেছে। তাহলে আমি এইটুকু লিখবো, আমার দরকার সিসি, তাহলে স্টোর হাতে সি বড় হাতে সি, আইসিসি ইকুয়ালস টু আইবিসি আসতেছে, আর একমাত্র চলে যাচ্ছে কি এখান থেকে কারেন্টটা, আইসিএ কারেন্টটা চলে যাচ্ছে। তাহলে আমার দরকার আইসিসি, তাহলে আইসিসি ইকুয়ালস টু আইসিএ মাইনাস আইবিসি। তাহলে আইসি এর মানটা কত, আইসি এর মানটা হচ্ছে 30.77 আর অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস 262.62 ডিগ্রি মাইনাস এই বিসি, তাই না? এই বিসি এর মানটা কত, আইবিসি, আইবিসি হচ্ছে 28.29, অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 75 ডিগ্রি। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মানটা পাবে 58.93 আর অ্যাঙ্গেল হবে মাইনাস 78.98। তাহলে এটা হচ্ছে আমার আইসিসি কারেন্ট। তাহলে আইসিসিও পেয়ে গেলাম, আর কি পেলাম আমরা, আমাদের হচ্ছে আই, এটা পেলাম, এটা পেলাম, যে অর্থাৎ যে দুইটা ওয়াটমিটার লাগানো আছে যে দুইটা লাইনের সাথে সেই দুইটা কারেন্ট আমি বের করতে পারছি, তাই না? অর্থাৎ হচ্ছে আমি কারেন্ট কয়েলে যে কারেন্ট সেটা কিন্তু নির্ণয় করে ফেললাম। এখন আমি W1 W2 মানটা নির্ণয় করে ফেলবো। W1 এর রিডিং কি পাবো, VAB ইন্টু IAA ইন্টু cos 30 ডিগ্রি, কি বলবো এটাকে, মাইনাস, প্রথমটা হচ্ছে প্লাসের, প্লাস কত ডিগ্রি, 30 প্লাস 5, 5টা কত দেখো, IA কারেন্টের 5টা কত, মাইনাস 51 না? তাহলে যদি এখানে প্লাস আছে তাহলে ডাইরেক্ট আমি কি বসিয়ে দিলাম, মাইনাস বসাই দিব। আমি এখানে প্লাস আগে 5 লিখি, পরের লাইনে বসাই, দেখো। তাহলে এটা ভোল্টেজ 400 ভোল্ট ইন্টু IAA, তার কারেন্ট কত, 38.79 ইন্টু cos 30, এটা কি হবে, প্লাস ছিল, প্লাস মানে এটা মাইনাস 51.87। ওকে, তাহলে টোটাল যে ক্যালকুলেশন করো এর মান পাবে 14,399.33 ওয়াট। এটা প্রথম ওয়াটমিটারের পার্ট। ওকে, এবার আসে দ্বিতীয় ওয়াটমিটার। দ্বিতীয় ওয়াটমিটার কি পার্ট দিবে, ওয়াটমিটার 2 পার্ট দিবে। এটার দ্বিতীয় ওয়াটমিটারের ভোল্টেজটা কত, VVC ইন্টু ICC ইন্টু cos, আর এটা ফর্মুলা ছিল 30 ডিগ্রি মাইনাস 5, তাই না? তাহলে মাইনাস 5, এখানে মানটা কত, 400 ভোল্টই থাকবে, আর ICC মানটা কত, 58.93 আর cos 30, এটা দেখো এর আগে একটা মাইনাস, আবার কি এর আগে একটা মাইনাস, তাহলে মাইনাস এর সাথে কি হবে, প্লাস হয়ে যাবে, মানটা কত হবে 78.98 ডিগ্রি। তা টোটাল ক্যালকুলেশন করলে পাবো এর মানটা হবে মাইনাস 7,666.51 ওয়াট। তাহলে এটাই হচ্ছে আমার ওয়াটমিটার দুইটার রিডিং এর মান, এই একটা মান, এই একটা মান। এই চিত্রটা দেয়া আছে, সার্কিটটা দেয়া আছে, দিয়ে প্রশ্নে বলা হয়েছে নিচের সার্কিটের সমতুল্য রোধ বের করো। তাহলে এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটটা সমতুল্য রোধ আমি দুইটা প্রক্রিয়ায় বা দুইটা পদ্ধতিতে বের করব। তাহলে চলো প্রথম পদ্ধতিতে আমরা বের করার চেষ্টা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই সার্কিটটাতে আমি নরমালি এইটা বা এইটাকে সিরিজ যুক্ত করতে পারতেছি না, অথবা এইটা এটাকেও সিরিজে যুক্ত করতে পারতেছি না। তাহলে আমি এইভাবে কোনোভাবে সম্ভব না, অন্য কোনোভাবে এইভাবে সম্ভব না, এইভাবে সিরিজ করা সম্ভব না। তাহলে দেখতে হবে আমরা প্যারালালে করতে পারি কিনা। একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে দেখো একটা সরাসরি তার দিয়ে এখানে পর্যন্ত যুক্ত, তারপরে এই বিন্দুটা যেই কথা, এই যে তার দিয়ে সরাসরি এই বিন্দু পর্যন্ত দেয়া, যেহেতু কোনো ধরনের এলিমেন্টস নাই, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি ধরলাম এই বিন্দু নাম হচ্ছে এ বিন্দু, তাহলে এটা যদি এ বিন্দু হয়, এই পাশ দিয়ে কোনো ধরনের উপাদান যেহেতু নাই, তার মানে এই বিন্দু এখানে যে কথা, এই বিন্দুটা এখানেও একই বিন্দুই বোঝাবে। তাহলে দুইটা বিন্দুই যদি এক হয়, এইটাকে দেখো, এই বিন্দুকে যদি আমি টেনে এখানে নিয়ে আসি, আর এই বিন্দুকে টেনে যদি আমি এখানে নিয়ে আসি, অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে এই 12 ওহম যে রোধ, 12 ওহম রোধের পয়েন্ট তো এইটা, আর এই পাশে 60 ওহম তার যে একটা মিলিত বিন্দু সেটা হচ্ছে এখানে, তাই না?
তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যেহেতু কোনো পার্থক্য নাই, তারপর আমি বলতে পারি এই 12 ওহমের এই পয়েন্ট এবং এই 60 ওহমের এই পয়েন্ট দুইটা একই পয়েন্ট। তাহলে এদের দুজনকে যদি এক পয়েন্ট নিয়ে আসি, মানে আমি এদেরকে টেনে এক পাশে নিয়ে আসবো। দেখো কিভাবে নিয়ে আসছি, এটা এখানে এ, এটা এখানে এই বিন্দুতেও এ, এখানেও এ, এখানেও এ, পুরো লাইনটা জুড়েই কি এ বিন্দু ধরতে পারি আমি, তাই না? পুরো লাইনটা কি এ বিন্দুর একটা লাইন। তাহলে এটা এখানে না দিয়ে এখানে দিতে পারি, এই বিন্দুটা আমি এখানে দিতে পারি, অর্থাৎ আমি 12 ওহম এখানে 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 এই বিন্দুটা যে কোনো জায়গায় নিতে পারি চাইলে। আবার এইটাও যেহেতু এ, এটাও যেহেতু এ, সবটা এ, তাহলে এটাকে এই বিন্দুতে রাখতে পারি, এই বিন্দুতে রাখতে পারি, এটাকে এই বিন্দুতে নিয়ে আসতে পারি, আমি যে কোনো বিন্দুতে নিয়ে আসতে পারি। আমি ধরো এটাকে নিয়ে আসলাম এই বিন্দুতে, এই এখান থেকে এটুকু নিয়ে আসলাম কোথায়, মানে এইটা ছিল এখানে, এখান থেকে আমি এখানে নিয়ে আসছি কারণ মাঝে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা ছিল 12। আবার এটা 60, এটাকেও মাঝে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে আমি এটাকে মনে করো যে এই বিন্দুটাকে এখানে নিয়ে আসছি। তাহলে কি হবে, এই 60 ওহমটা চলে যাবে এখানে, অর্থাৎ 60 ওহম চলে গেছে এখানে, তাহলে এই বিন্দুটা এখানে আর নাই। সার্কিটটা কিন্তু এখন এইরকম দেখাচ্ছে। তাহলে এই একই বিন্দু ছিল বিধায় আমি পাশাপাশি নিয়ে আসতে পারছি। এখন কি বলো, এইটার সাথে কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে। তাহলে আমি যদি এটাকে দুইটাকে একটা বার তৈরি করে ফেলি, 12 কে 60 এর সাথে প্যারালাল করে 60 প্যারালাল 12, তাহলে এটা একটা। এখন এই 12 এবং এই 60 পরস্পরের সাথে প্যারালালে আছে, তাহলে দুইটাকে যদি আমি যুক্ত করি তাহলে কি হবে, একটা হয়ে পড়বে। আমি একটু নিচে লিখছি 60 প্যারালাল 12, তার মানে আসবে 10 ওহম। তার মানে দুইটা যদি একটা হয়ে পড়ে সমতুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তখন আমি দুইটার পরিবর্তে আমি একটাতে দেখাবো। এই যে এখানে ছিল দুইটাকে এই একটাতে নিয়ে আসলাম, এটা হচ্ছে কত, 10 ওহম। এবার কিন্তু সার্কিটটা একদম সিম্পল হয়ে গেল। কিভাবে সিম্পল, এটা সিরিজ আছে তাই না, তাহলে এই দুইটা সিরিজ সরাসরি যুক্ত করে দিব। সরাসরি যুক্ত করলে দুইটা রেজিস্ট্যান্সের থেকে একটা রেজিস্ট্যান্স রাখলাম আর একটা বাদ, তাহলে দুইটা মিলে কত হলো, এটা 30 ওহম। এটা যদি একটু মাঝে রাখতাম দেখতে সুন্দর লাগতো, জাস্ট সুন্দর, আর কিছু না। এখানে আমরা সার্কিটটা একটু সংশোধন করে নিব, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া ছিল, সেটা হচ্ছে 25 ওহম। জাস্ট এটুকু একটু অ্যাড করে নিও প্রথম চিত্রের মধ্যে। তো এখন দেখো এইটার সাথে এইটা প্যারালাল, এই দুটো যদি প্যারালাল করে ফেলি তখন একটা লাইন চলে আসবে 30 এবং 30, তার প্যারালাল কি হবে, অর্ধেক। অর্থাৎ সমান যদি রেজিস্ট্যান্স থাকে আর প্যারালাল করলে মানটা কি আসে, যে রেজিস্ট্যান্স থাকবে তাদের অর্ধেক। তাহলে 30 এর সাথে 30 প্যারালাল করলে আসবে কত, 15। তাহলে এই অংশটুকু আমি মুছে দিচ্ছি, কারণ এই দুইটা অংশ বাদ দিয়ে আমি যে কোনো একটা অংশ রাখবো। এটা রাখলাম আমি এখানে, তাহলে এই মানটা এখন কত হয়ে গেছে, 15 ওহম, কারণ 30 ওহমের সাথে প্যারালাল 30 ওহম, 15। এখন দেখো এইটার সাথে কিন্তু এটা সিরিজ, আর এরপর তার সাথে এটা প্যারালাল। এখন আমি যদি একটানে বের করতে চাই আর ইকুইভ্যালেন্ট, আর ই কিউ, এইটার সাথে এটা সিরিজ, তাহলে 15 আর 10 25, ডাইরেক্ট আমি 25 লিখে ফেললাম। তাদের সাথে প্যারালাল আরো 25, তার সাথে যদি আমি যুক্ত করতে চাই এই দুইটা হচ্ছে একটা। এরপর আমি একটা লিখে ফেলি, এই যে দুইটাকে মুছে দিয়ে আমি একটা লিখে ফেলছি। কত মান ছিল, যেহেতু দুইটা সিরিজ ছিল আর এখানে ছিল 15 আর এখানে ছিল 10, সেটা আমি 25 লিখেছিলাম। তাহলে এই 25 এর এই 25 কি প্যারালালে, তাহলে এই যে 25 প্যারালাল 25 লিখলাম। এরপর দুইটা মিলে একটা হয়ে পড়বে, তারপরে যে দুইটা ভ্যালু আছে সরাসরি যোগ, 5 যোগ 15। এখন ভ্যালুগুলো কত আসবে, 15 তার মধ্যে হচ্ছে 12.5 প্লাস 5 প্লাস 15, তাহলে হচ্ছে 20, আর এর সাথে 12.5, তার মানে হচ্ছে 32.5 ওহম। তাহলে এইটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট সার্কিটের মান।